আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমার আজকের ক্লাসটা থাকছে তোমাদের জৈব রসায়ন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা বলা যায় বেনজিন থেকে। তা তোমরা নিশ্চয়ই জানো যে বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং বেনজিনের সংকেত হচ্ছে C6H6। তাহলে বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন, এটা তোমাদের প্রায় সময় অনুধাবন প্রশ্নে আসতে দেখা যায়, সেজন্য আমি সংক্ষেপে এটাকে একটু ব্যাখ্যা করছি। দেখো, বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য যে তিনটে শর্ত প্রয়োজন, সে তিনটে শর্তই পূরণ করতে পারে। যেমন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য যে প্রথম শর্তটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই ওই যৌগকে সমতলীয় হতে হবে। তাহলে দেখো তোমরা যে বেনজিন, যেহেতু এখানে প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত এবং তোমরা জানো যে sp2 সংকরণ হলে সেক্ষেত্রে যৌগের আকার হয় সমতলীয় ত্রিভুজাকার। অর্থাৎ আমরা বলতে পারি বেনজিনের প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত বলে বেনজিন হচ্ছে একটা সমতলীয় যৌগ। এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে বলয় আকার। তাহলে বলয় বলতে বোঝায় মূলত কোনো রিং বা আমরা বলতে পারি গোলাকার। তা দেখো, বেনজিন যেহেতু একটা বদ্ধ শিকল যৌগ এবং সেটাকে আমরা বলতে পারি একটা বলয়াকার বা গোলাকার একটা যৌগ। এবং তিন নম্বর যে শর্তটা আছে, তিন নম্বর শর্তটা হচ্ছে যে যৌগের অণুতে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে সঞ্চরণশীল কথাটার মানে হচ্ছে যে ইলেকট্রনগুলো এক জায়গায় আবদ্ধ থাকবে না, অর্থাৎ একাধিক পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। তাহলে আমরা দেখতে পাই যে বেনজিনের মধ্যে তিনটা দ্বিবন্ধন আছে এবং সেই দ্বিবন্ধনের মধ্যে যে পাই ইলেকট্রনগুলো আছে সেই পাই ইলেকট্রনগুলো নির্দিষ্ট করে কোনো কার্বনের মধ্যে আবদ্ধ না থেকে এই যে বেনজিনের 6টা কার্বন আছে সেই 6টা কার্বনের মধ্যেই সঞ্চরণশীল অবস্থা থাকে। অর্থাৎ বেনজিনের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। এখন পাই ইলেকট্রন সংখ্যাটা কত হতে হবে? দেখো, পাই ইলেকট্রন সংখ্যার মানটা হচ্ছে 4n+2, যেখানে n এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এখন দেখো, আমরা দেখতে পাচ্ছি বেনজিনের অণুর মধ্যে তিনটা পাই বন্ধন আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে একটা সমযোজী বন্ধনের জন্য দুইটা ইলেকট্রন প্রয়োজন। যেহেতু এখানে তিনটা পাই বন্ধন আছে, তাই আমরা বলতে পারি যে বেনজিনের অণুর মধ্যে মোট পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এখন হিসাব করে দেখি যে 4n+2 = 6। তাহলে সেখান থেকে যদি আমরা n এর মান হিসাব করি তাহলে n এর মান আসবে 1, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা। যেহেতু এক্ষেত্রে আমরা n এর মান পূর্ণ সংখ্যা পেয়েছি, তাই আমরা বলতে পারি বেনজিনের মধ্যে একটি বলয় আছে। অর্থাৎ বলের সংখ্যাটা হচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা, তাই আমরা বলতে পারি বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এরপর আসা যাক বেনজিনের প্রস্তুতি। তো বেনজিনের প্রস্তুতির মধ্যে অনেকগুলো প্রস্তুতি আছে, তার মধ্যে আমি আলোচনা নিয়ে এসেছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো থেকে বারবার পরীক্ষায় আসে, অর্থাৎ যে উদ্দীপকগুলো তোমাদের বারবার পরীক্ষায় দেওয়া হয়, আমি শুধুমাত্র সেই বিক্রিয়াগুলোকেই আমার আজকের ক্লাসে আমি উপস্থাপন করছি। তার মধ্যে দেখো, প্রথম বিক্রিয়া যেটা আমি লিখেছি সেটা হচ্ছে ইথাইন থেকে বা অ্যাসিটিলিন থেকে। তাহলে দেখো, ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাসকে যখন আমরা উত্তপ্ত লোহার নলের মধ্য দিয়ে যখন প্রবাহিত করব, তাহলে দেখো এক্ষেত্রে লোহার নলের মধ্য দিয়ে যদি আমরা 450 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাসিটিলিন গ্যাসকে প্রবাহিত করি, তখন অ্যাসিটিলিনের মধ্যে থাকা যে কার্বন কার্বন যে দুইটা পাই বন্ধন আছে, পাই বন্ধনের মধ্যে একটা পাই বন্ধন ভেঙে যায় এবং পাই বন্ধন ভেঙে যাওয়ার কারণে অ্যাসিটিলিনের অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বেনজিন উৎপন্ন করে। তাহলে এটাকে আমি এভাবে দেখাতে পারি, দেখো 3 মোল অ্যাসিটিলিন। তাহলে এটাকে আমি এভাবে দেখাতে পারি, দেখো 3 মোল অ্যাসিটিলিন আমি লিখেছি 3 মোল অ্যাসিটিলিন। দেখো, যখন উত্তপ্ত লোহা নলের মধ্য দিয়ে এই 3 মোল অ্যাসিটিলিন গ্যাস প্রবাহিত হয়, তখন অ্যাসিটিলিন অণুর মধ্যে থাকা পাই বন্ধনগুলো ভেঙে যায়। তাহলে দেখো, এই যে একটা অ্যাসিটিলিন অণুর মধ্যে যদি একটা পাই বন্ধন ভেঙে যায়, তাহলে আমরা বলতে পারি এই কার্বন এবং এই কার্বনের একটা একটা করে হাত খালি হবে। আবার এখানকার একটা পাই বন্ধন ভাঙলে এই কার্বন এবং এই কার্বন একটা হাত খালি হবে, এখানেও সেম একটা একটা করে বন্ধন খালি হয়। তখন দেখা যায় পার্শ্ববর্তী কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে একটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এবং বেনজিন অণু গঠন করে। ঠিক আছে, তাহলে অ্যাসিটিলিন গ্যাসকে যখন আমরা লোহা নলের মধ্য দিয়ে প্রবাহিত করব, তখন সেক্ষেত্রে অ্যাসিটিলিনের অণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে
বেনজিন উৎপন্ন করবে। যেহেতু আমরা 3 মোল অ্যাসিটিলিন গ্যাস থেকে 1 মোল বেনজিন পেয়েছি, তাই আমরা বলতে পারি বেনজিন হচ্ছে অ্যাসিটিলিনের একটা ট্রাইমার। ঠিক আছে, ট্রাইমার বলছি কারণ 3 মোল বেনজিন থেকে 3 মোল অ্যাসিটিলিন থেকে আমি 1 মোল বেনজিন পেয়েছি। এবং অন্যভাবে প্রশ্নটা আসে তোমাদের যে বেনজিনকে ইথাইন বা অ্যাসিটিলিনের ট্রাইমার বলে কেন, অথবা যে দেখাও যে বেনজিন অ্যাসিটিলিনের একটি পলিমার। তাহলে তোমাদের প্রশ্নটা ভিন্ন ভিন্নভাবেও আসতে দেখা যায়। তাহলে এর পরের বিক্রিয়াটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তা তোমরা জানো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে মূলত যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কার্বক্সিল মূলক অপসারিত হয়, সেই বিক্রিয়াগুলোকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তা এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা নিশ্চয় তোমাদের আগেও পড়া হয়েছে, এবং তোমরা জানো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সময় আমাদেরকে অবশ্যই সোডা লাইম ব্যবহার করতে হয়, যেখানে সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এদের শুষ্ক মিশ্রণ। তাহলে আমরা যদি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমকে মিশিয়ে উত্তপ্ত করি, তখন দেখা যাবে এই বেনজোইক অ্যাসিড সোডিয়াম বেনজোয়েট যেটা, সে সোডিয়াম বেনজোয়েট থেকে যে প্রতিস্থাপকটা আছে সেই প্রতিস্থাপকটা এক্ষেত্রে অপসারিত হবে। তা দেখো তো এই অংশটা অপসারিত হবে, এবং এই অংশটা অপসারিত হওয়ার পর উৎপন্ন হচ্ছে Na2CO3, অর্থাৎ সোডিয়াম কার্বনেট হিসেবে কার্বক্সিল অংশটা অপসারিত হচ্ছে, এবং তখন এই কার্বনের একটা হাত খালি হচ্ছে, এবং সেই খালি হাতে হাইড্রোজেন পরমাণুটি এসে যুক্ত হয়ে বেনজিন উৎপন্ন করে। যেহেতু এই বিক্রিয়ায় বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে কার্বক্সিল অংশটা অপসারিত হয়, সেজন্য এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটাও তোমাদের উদ্দীপকে আসতে দেখা যায়। এরপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ফেনল থেকে। তো তোমরা জানো যে বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে যদি একটা হাইড্রোক্সিল মূলক দিয়ে প্রতিস্থাপিত করা হয়, তখন তাকে বলা হয় ফেনল। তাহলে ফেনল থেকে আমরা বেনজিন পাবো যদি আমরা ফেনলকে জিঙ্ক বাষ্প সহ পাতিত করি। তাহলে ফেনলকে যখন জিঙ্ক বাষ্প সহ পাতন করা হয়, তখন সেক্ষেত্রে দেখা যায় যে জিঙ্ক, যেহেতু এটা একটা ধাতু, তাই ধাতু বলে এটা হচ্ছে অবশ্যই একটা বিজারক। তাহলে বিজারক মানে তোমরা জানো যারা অক্সিজেন গ্রহণ করে তারা হচ্ছে বিজারক। তাহলে ফেনল থেকে জিঙ্ক একটা অক্সিজেনকে নিয়ে যায়। তাহলে জিঙ্ক যখন ফেনল থেকে অক্সিজেনকে নিয়ে যাবে, তখন সেক্ষেত্রে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড, এবং হাইড্রোজেনটা কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে বেনজিন উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ফেনল থেকে বেনজিন উৎপন্ন করতে পারি। ওকে, তাহলে এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় যে দেখাও যে বেনজিনের অণুতে 3টে দ্বিবন্ধন আছে। তাহলে বেনজিন অণুতে যে 3টে দ্বিবন্ধন আছে সেটা আমরা 3টা বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে পারি। এখন তোমরা কয়টা অ্যান্সার করবে সেটা ডিপেন্ড করবে তোমাদের পরীক্ষায় এটা কয় নাম্বারের জন্য এসছে সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, তোমাদের যদি এটা প্রয়োগমূলক প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা 2টা দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে পারো, অথবা যদি তোমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসে তাহলে তোমরা 3টে বিক্রিয়া দিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করবে। তাহলে আমি এক্ষেত্রে 3টে বিক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে দেখো, বেনজিনের অণুতে 3টে দ্বিবন্ধনের উপস্থিতি সেটা প্রমাণ করার জন্য আমি প্রথমে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিচ্ছি। তা দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু বেনজিনের সংকেত হচ্ছে C6H6, সেই জন্য আমি বেনজিনের গঠনটাকে তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে লিখেছি। তাহলে দেখো যে বেনজিনকে যখন আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া ঘটাই, তখন দেখা যায় যে 1 মোল বেনজিন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। ঠিক আছে, এই সময় যে বেনজিনের মধ্যে যে পাই বন্ধনগুলো আছে সেই পাই বন্ধনগুলো ভেঙে যায়, এবং যেমন দেখো যে আমি যদি ধরি যে এখানকার এই যে কার্বন কার্বন পাই বন্ধন ভেঙে যায়, তাহলে কার্বন কার্বন পাই বন্ধন ভেঙে গেলে সেখানে 2টা কার্বনের 2টা হাত খালি হবে, এবং সেই 2টা খালি হাতে এখানকার 2টা হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে। তখন দেখা যাবে এখানে উৎপন্ন হবে কি, দেখো তো, CH2 সেম একইভাবে যদি এখানকার কার্বন কার্বন পাই বন্ধন ভাঙে, তখন এখানে 2টা হাইড্রোজেন 2টা কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হবে, উৎপন্ন হবে CH2, এখানেও সেম একইভাবে CH2, অর্থাৎ এখানকার বেনজিন বলয়ের মধ্যে থাকা 3টা পাই বন্ধন ভেঙে যাবে, এবং 3 মোল হাইড্রোজেন এসে বেনজিনের সঙ্গে যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে। যেহেতু এক্ষেত্রে 1 মোল বেনজিন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাই আমরা বলতে পারি যে বেনজিন অণুতে 3টা দ্বিবন্ধন আছে।
ঠিক আছে, কারণ একটা দ্বিবন্ধন ভাঙতে 1 মোল হাইড্রোজেন প্রয়োজন, তার 3টা দ্বিবন্ধন ভাঙতে 3 মোল হাইড্রোজেন প্রয়োজন। সেজন্য 1 মোল বেনজিন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে বলে আমরা বলতে পারি বেনজিনের অণুতে 3টা দ্বিবন্ধন আছে। ঠিক আছে, তাহলে এরপরে আরেকটা বিক্রিয়া দেখিয়েছি, দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া। এখন এই ক্লোরিনের সাথে বিক্রিয়াটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এক্ষেত্রে শর্তটা কি আছে। এটা আমরা বেনজিনের সাথে ক্লোরিনের অপর একটা বিক্রিয়াও কিছুক্ষণ পর আলোচনা করব, তখন তোমরা পার্থক্যটা দেখতে পাবে। যে ক্লোরিনের সাথে যদি আমি বেনজিনের বিক্রিয়া দিই, তাহলে দেখো বেনজিনের সাথে যদি আমি সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই, তখন দেখা যাবে যে এখানেও যে কার্বন কার্বন পাই বন্ধন ছিল, সেই কার্বন কার্বন পাই বন্ধনগুলো ভেঙে যাবে এবং ক্লোরিন পরমাণুগুলো এই কার্বনগুলোর সঙ্গে গিয়ে যুক্ত হবে। যেমন ধরো একটা কার্বন কার্বন পাই বন্ধন যদি ভেঙে যায়, তাহলে সেখানে 1 মোল ক্লোরিনের 2টা ক্লোরিন পরমাণু 2টা কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হবে। তাহলে একটা পাই বন্ধন ভাঙতে গিয়ে 1 মোল ক্লোরিন প্রয়োজন হচ্ছে। তাই এখানকার যেহেতু 3টা পাই বন্ধন আছে, তাই দেখা যায় যে 1 মোল বেনজিন 3 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এবং বেনজিনের প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা একটা ক্লোরিন গিয়ে যুক্ত হবে। তো আমি তোমাদের বুঝার সুবিধার্থে এক্ষেত্রে কালারগুলোকে একটু ডিফারেন্ট করে দিয়েছি। তাহলে প্রত্যেকটা কার্বনের সঙ্গে দেখো একটা একটা করে ক্লোরিন গিয়ে যুক্ত হচ্ছে এবং এই যৌগটার নাম হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড, বা সংক্ষেপে এটাকে BHCO বলা হয়। এটার আরেকটা নাম অবশ্য আছে, সেটার নামটা হচ্ছে এটাকে গ্যামাক্সিন নামেও ডাকা হয়। যেটা এটা হচ্ছে একটা কীটনাশক এবং আগাছানাশক, এটাকে গ্যামাক্সিন নামেও ডাকা হয়। ঠিক আছে, তাহলে আমি 2টা বিক্রিয়া দেখিয়েছি। 3 নম্বর বিক্রিয়াটা দেখো, 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে বেনজিনের সাথে ওজনের বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1 মোল বেনজিন 3 মোল ওজনের সাথে বিক্রিয়া করে একটা মধ্যবর্তী ওজোনাইড গঠন করে এবং পরবর্তীতে দেখা যায় এই ওজোনাইডকে যখন আমরা জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করি, তখন সেখানে এই ওজোনাইডটা ভেঙে গিয়ে এই ওজোনাইডটা বিয়োজিত হয়ে সেক্ষেত্রে গ্লাইঅক্সাইল, জিঙ্ক অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তো তোমাদের কাছে নিশ্চয়ই চিত্রটা দেখতে একটু হিজিবিজি বলে মনে হচ্ছে বা জটিল বলে মনে হচ্ছে। তো তোমাদের সামনে এই চিত্রটাকে আমি একটু সহজভাবে উপস্থাপন করছি, দেখো আমার সাথে সাথে আঁকলে তাহলে তোমরা নিশ্চয়ই আশা করি পারবে এটা। তাহলে প্রথমে আমি এভাবে 6টা কার্বনকে উপস্থাপন করছি, বেনজিনের 6টা কার্বন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেখানে যেখানে সিঙ্গেল বন্ড আছে সেই সিঙ্গেল বন্ডগুলো দিয়ে দিব। তাহলে সিঙ্গেল বন্ড যেখানে যেখানে আছে আমি প্রথমে সেই সিঙ্গেল বন্ডগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই বেনজিনের সাথে ওজনের বিক্রিয়ার সময় কিন্তু দেখা যাবে শুধুমাত্র যে কার্বন কার্বন ডবল বন্ড যেখানে আছে সেই ডবল বন্ডগুলোই ভেঙে যাবে, কিন্তু সিঙ্গেল বন্ডগুলো অপরিবর্তিত থাকবে। সেজন্য আমি প্রথমে সিঙ্গেল বন্ডগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা যখন আমার পূর্ববর্তী লেকচারগুলোতে আমি যখন অ্যালকিনের ওজনীকরণ করেছিলাম, তখন দেখেছিলাম যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া যে কার্বন কার্বন দুইটা বন্ধন থাকে, সেই 2টা বন্ধনই ভেঙে যায়। অর্থাৎ অ্যালকিনের যে কার্বন কার্বন দ্বিবন্ধন, সেই দ্বিবন্ধনগুলো ভেঙে যায় এবং সেক্ষেত্রে ওজোন অণু এসে যুক্ত হয়। তাহলে এখানে দেখি আমি কিভাবে ওজোন অণু এসে যুক্ত হচ্ছে। দেখো এই কার্বন কার্বনের মধ্যে 2টা বন্ধন ছিল, সে বন্ধনগুলো ওজনের উপস্থিতিতে ভেঙে যায় এবং তখন সেক্ষেত্রে ওজোন অণু এই কার্বন 2টার সঙ্গে এসে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে একটা কার্বন কার্বন পাই বন্ধন ভাঙার কারণে একটা ওজোন অণু এসে এটার সঙ্গে এভাবে যুক্ত হচ্ছে। তাহলে সেম আমি যদি এভাবে দ্বিতীয় দ্বিবন্ধনটা ভেঙে দিই, তার দ্বিতীয় দ্বিবন্ধন ভাঙলে আমি এভাবে দ্বিতীয় আরেকটা ওজোনাইড পাবো। একইভাবে তৃতীয় কার্বন কার্বন দ্বিবন্ধন ভাঙলে আমি এভাবে আরেকটা ওজোনাইড পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো আমি মোট 3টা ওজোনাইড পাচ্ছি, এজন্য এটাকে বলা হয় বেনজিন ট্রাই ওজোনাইড। এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা একটা করে হাইড্রোজেন যুক্ত করো, হাইড্রোজেন যুক্ত করলাম। এখন যখন এই বেনজিন ট্রাই ওজোনাইড এটাকে যখন আমরা জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করব, তা দেখো জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করা হলে কি হয় যে এখানকার পানি আর্দ্র বিশ্লেষণের সময় পানি এই ওজোনাইড থেকে অক্সিজেনগুলোকে নিয়ে যায়। তাহলে এখানে যেহেতু 3টা অক্সিজেন নিয়ে যাবে, সেজন্য আমি এখানে 3 মোল পানি দিলাম। তা 3 মোল পানি এখান থেকে 3টা অক্সিজেনকে নিয়ে যাবে। তার 3 মোল পানি 3টা অক্সিজেনকে নিয়ে 3 মোল হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করবে।
তা দেখো যখনই এখানকার ওজোনাইড থেকে অক্সিজেনকে একটা করে অক্সিজেনকে পানি নিয়ে যায়, তখন এখানকার যে প্রত্যেকটা ওজোনাইড, সে ওজোনাইডগুলোর বন্ধন ভেঙে যায়। তাহলে ওজোনাইডগুলো এভাবে ভেঙে যায়। তাহলে ওজোনাইডগুলো ভেঙে যাওয়ার কারণে দেখো তো এখানে কি উৎপন্ন হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশের মধ্যে কি কি আছে দেখি, সিএইচও, সিএইচও। আবার দেখো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে খণ্ডিত অংশটা, এখানে কি আছে, সিএইচও, সিএইচও। এখানে কি আছে দেখি, এই খণ্ডিত অংশের মধ্যে সিএইচও, সিএইচও, অর্থাৎ আমরা 3 মোল সিএইচও, সিএইচও পাচ্ছি। তাহলে যদি পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে দুইটা অ্যালডিহাইড মূলক থাকে, তাকে বলা হয় গ্লাইঅক্সাল। তাহলে আমরা বেনজিনের ওজোনাইডকে যখন আদ্র বিশ্লেষিত করব, তখন আমরা গ্লাইঅক্সাল উৎপন্ন করতে পারবো। এখন এক্ষেত্রে আমাদেরকে জিঙ্ক গুঁড়া ব্যবহার করার কারণ কি? তাহলে জিঙ্ক গুঁড়া ব্যবহার করার কারণটা হচ্ছে এই যে পানি যে এখানকার ওজোনাইড থেকে অক্সিজেনকে নিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করলো, এই হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একটা শক্তিশালী জারক পদার্থ, যে কারণে এই জারক পদার্থটা এই যে গ্লাইঅক্সাল উৎপন্ন হলো, সেই গ্লাইঅক্সালকে জারিত করে অ্যাসিডে অর্থাৎ অক্সালিক অ্যাসিডে পরিণত করে দিতে পারে। সেজন্যই এই জারণ বিক্রিয়াটাকে রোধ করার জন্যই আমরা জিঙ্ক গুঁড়া ব্যবহার করছি। দেখো জিঙ্ক যেহেতু একটা বিজারক, কাজে এটা এই জারকের সাথে অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তার জিঙ্ক প্লাস H2O2 বিক্রিয়া করে এখানে জিঙ্ক একটা অক্সিজেনকে নিয়ে যাবে, তাহলে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড এবং পানি। অর্থাৎ এই জারণ ক্রিয়াটাকে রোধ করার জন্যই মূলত আমরা ওজোনাইডের আদ্র বিশ্লেষণের সময় জিঙ্ক গুঁড়া ব্যবহার করি। ঠিক আছে, তা তোমরা বিক্রিয়াটা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি আঁকতে পারবে। তাহলে এরপর আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো সেক্ষেত্রে তোমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মধ্যে দেখা যায় 3টে বিক্রিয়ায় মূলত পরীক্ষা ঘুরে ফিরে আসে। তো এই 3টে বিক্রিয়ায় আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব শুধুমাত্র একটা বিক্রিয়াকে, বাকি বিক্রিয়াগুলো তোমরা এটার মতো করেই প্র্যাকটিস করার চেষ্টা করবো। আশা করি তোমরা এগুলো কৌশলগুলো লিখতে পারবে। তাহলে প্রথমত দেখো, আমি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে হ্যালোজেনেশন, বা হ্যালোজেনেশনের মধ্যে আমি উদাহরণ হিসেবে এখানে নিয়েছি ক্লোরিনেশন বিক্রিয়া। তাহলে ক্লোরিনেশন বিক্রিয়াটা হচ্ছে অনাদ্র লুইস অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, তখন দেখা যায় এখান থেকে বেনজিন থেকে একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দ্বারা, অর্থাৎ এখানে যেহেতু আমি ক্লোরিন ব্যবহার করেছি, তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে এবং ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। তাহলে ক্লোরোবেনজিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার কৌশলগুলো তোমাদের পরীক্ষায় আসে, সাধারণত এগুলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসে এবং তোমাদের এই কৌশলগুলোকে ব্যাখ্যা করতে হবে। তো এক্ষেত্রে আমি একটা কৌশলকে পুরোপুরি লিখে ব্যাখ্যা করেছি। দেখো যে কৌশল এগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, অর্থাৎ এই বিক্রিয়ার কৌশল মূলত এখানে 4 ধাপে হয় বিক্রিয়াটা। তো এর মধ্যে প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। তো এখন দেখো এক্ষেত্রে প্রথম ধাপে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা যে লুইস অ্যাসিড ব্যবহার করছি সেই লুইস অ্যাসিড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এবং যেহেতু লুইস অ্যাসিড তার ইলেকট্রন ঘাটতি থাকে, সেজন্য সে এই ক্লোরিন থেকে, দেখো ক্লোরিন ক্লোরিন যে বন্ধন আছে সেখান থেকে ক্লোরিন পরমাণুকে তার ইলেকট্রন জোড় সহ টেনে নিয়ে আসে, অর্থাৎ এখানকার বন্ধন জোড় ইলেকট্রন যেগুলো আছে সে বন্ধন জোড় ইলেকট্রন সহ এখানে টেনে নিয়ে আসে এবং অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন তৈরি করে। এখন দেখো এই বন্ধন জোড় ইলেকট্রন সহ যখন এই ক্লোরিনটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড টেনে নিয়ে যায়, তখন এই ক্লোরিনের উপরে প্লাস আয়ন সৃষ্টি হয়ে যায় এবং আমরা বলবো এটা হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন। এই ক্লোরোনিয়াম আয়ন যেহেতু এটার উপর প্লাস চার্জ আছে, সেজন্য আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এখন এরপরের ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইলের বেনজিন বলয় আক্রমণ এবং অস্থায়ী সিগমা কমপ্লেক্স তৈরি। তাহলে এটা দেখো, যেহেতু এই ক্লোরোনিয়াম আয়ন তার মধ্যে ধনাত্মক চার্জ আছে, সেজন্য সে বেনজিনের পাই বন্ধনকে আক্রমণ করে। তাহলে এক্ষেত্রে দেখো যে আমি বেনজিনের এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন দেখিয়েছি, তাহলে এই ক্ষেত্রে ক্লোরোনিয়াম আয়ন যে কোনো একটা কার্বন থেকে কার্বনের পাই ইলেকট্রনকে টেনে নিয়ে যেতে পারে। এখন দেখো আমি দেখিয়েছি যে প্রথম কার্বন থেকে যদি সে পাই ইলেকট্রনকে টেনে নিয়ে যায়,
তখন দেখা যাবে এই ক্লোরিনের সাথে এই কার্বনের একটা বন্ধন তৈরি হবে, এবং কার্বনের সাথে যেহেতু আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, তখন সেই হাইড্রোজেনটাকে আমি এভাবে দেখিয়েছি যে হাইড্রোজেন ছিল আগে থেকে এবং ক্লোরিন এসে যুক্ত হচ্ছে। কিন্তু ক্লোরিন এসে যখন এই বলয় থেকে যখন পাই ইলেকট্রন টেনে নিয়ে যায়, তখন বলয়ের মধ্যে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে যায়। অর্থাৎ বলয়ের মধ্যে তখন ইলেকট্রন ঘাটতি তৈরি হয়ে যায় বলে এই বলয়ের স্থায়িত্ব কমে যায়, কারণ বলয় এখন আর অ্যারোমেটিক যৌগ নয়। অ্যারোমেটিক যৌগ না হওয়ার কারণে তার স্থায়িত্ব কমে যায়। স্থায়িত্ব কমে যাওয়ার কারণে এই যৌগটাকে বলা হচ্ছে অস্থায়ী সিগমা কমপ্লেক্স। এবং যেহেতু এটা অস্থায়ী, কাজেই এই যৌগটা তার স্থায়িত্ব অর্জন করার জন্য দেখা যায় এই যে সিএইচ বন্ধন আছে, সেই সিএইচ বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে, এবং যে কারণে হাইড্রোজেনের উপর ইলেকট্রনের ঘাটতি তৈরি হয় এবং হাইড্রোজেন এই অস্থায়ী সিগমা কমপ্লেক্স থেকে অপসারিত হয়ে একটা প্রতিস্থাপিত যৌগ ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। তাহলে দেখো যে বৃহৎ স্বার্থের জন্য মাঝে মাঝে আমাদের ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করতে হয়, তেমনিভাবে এখানকার বলয়ও তার স্থায়িত্ব অর্জন করার জন্য সিএইচ বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে যায়, যে কারণে হাইড্রোজেনের উপর ইলেকট্রন ঘাটতি তৈরি হয়ে যায় এবং হাইড্রোজেন আয়ন হিসেবে অপসারিত হয়, এবং তখন আমরা দেখতে পাবো যে ক্লোরোবেনজিন উৎপন্ন হচ্ছে। এই যে হাইড্রোজেন আয়ন অবশিষ্ট আছে, সেই হাইড্রোজেন আয়ন অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এখান থেকে একটা ক্লোরিনকে টেনে নিয়ে আসে, এবং টেনে নিয়ে আসার পরে সে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমি একটা বিক্রিয়াকে ব্যাখ্যা করেছি। তোমরা বাকি যে দুইটা বিক্রিয়া আছে, দুইটা বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া এবং অন্য একটা বিক্রিয়া হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলোকেও তোমরা প্র্যাকটিস করবে। তবে এক্ষেত্রে দেখো এই সবগুলো বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যতগুলো আছে তাদের মধ্যে মূলত যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রোফাইলের ক্ষেত্রে। যেমন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা দেখো বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন বা টলিন উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার কৌশলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপে আগের মতোই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে লুইস অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন এবং একটা ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে। সেই ইলেকট্রোফাইল বেনজিন বলকে গিয়ে আক্রমণ করবে, অস্থায়ী সিগমা কমপ্লেক্স তৈরি করবে এবং সেখান থেকে হাইড্রোজেন আয়ন অপসারিত হয়ে টলোইন উৎপন্ন হবে। হাইড্রোজেন আয়ন নিরপেক্ষতা অর্জন করার জন্য পুনরায় অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড থেকে ইলেকট্রন ক্লোরিনকে টেনে নিয়ে HCl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তো নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রেও একই রকম। দেখো নাইট্রেশন বিক্রিয়াটা হচ্ছে বেনজিনের সাথে গাঢ় সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ার কৌশলটা দেখো, আমি শুধুমাত্র প্রথমটাই আলোচনা করছি। প্রথম ধাপটা আমরা নাইট্রিক অ্যাসিডকে এভাবে লিখতে পারি আর সালফারিক অ্যাসিডকে এভাবে লিখতে পারি। তো এই ক্ষেত্রে দেখো OH মাইনাস NO2 প্লাস H প্লাস বাইসালফেট হচ্ছে মাইনাস, তাহলে H প্লাস এবং OH মাইনাস যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়। তাহলে বাকি উৎপন্ন হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন এবং বাইসালফেট আয়ন। তাহলে এক্ষেত্রে নাইট্রোনিয়াম আয়নটাই হচ্ছে ইলেকট্রোফাইল, যেটা বেনজিন বলকে আক্রমণ করবে এবং আগের মতোই বিক্রিয়াগুলো ঘটিয়ে আমাদের নাইট্রোবেনজিন উৎপন্ন করবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আবার সালফারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি কাজ হিসেবে, সেই কাজটার উত্তরটা আমি বলে দিচ্ছি যে এই বিক্রিয়ার সময় আমরা গাঢ় সালফারিক অ্যাসিড ব্যবহার করছি। এটার একমাত্র কারণ হচ্ছে এই বিক্রিয়া যে পানি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হওয়ার কারণে আমাদের নাইট্রিক অ্যাসিডের ঘনত্ব বা ঘনমাত্রা কমে যায়, এবং আমরা জানি ঘনমাত্রা যত কমে যাবে বিক্রিয়ার হারও তত কমে যাবে। সেজন্য কিছুক্ষণ পর বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। কাজেই বিক্রিয়াটাকে দীর্ঘ সময় ধরে চালু রাখার জন্যই মূলত আমরা গাঢ় সালফারিক অ্যাসিড ব্যবহার করছি। যেহেতু গাঢ় সালফারিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ, সেজন্য সে উৎপন্ন পানিকে শুষে নেয় বলে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা বজায় থাকে এবং বিক্রিয়াও দীর্ঘ সময় ধরে চলতে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরা সমাধান করতে পারবে। তোমরা ভালো থেকো আর বেশি বেশি করে পড়াশোনা করো। ধন্যবাদ।